হাই, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি আবারও চলে এসেছি নতুন আরেকটি পর্ব নিয়ে। তোমরা যদি প্রতিটা উপন্যাসের সব কয়টি পর্ব সবার আগে শুনতে চাও, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলো আমাদের চ্যানেলটি। তাহলে চলো, কথা না বাড়িয়ে শুরু করা যাক। যা খুবই সূক্ষ্ম। নিয়াজের ব্যথার আড়ালে সে হাসি লুকিয়ে থাকল। আকাশ কাউকে ফোনে না পেয়ে রেগে ফোন ছুঁড়ে ফেলে। নিয়াজের শ্বাসকষ্টের পরিমাণ বাড়ে। আকাশ দুহাত নিয়াজের মুখে রেখে ভাঙা গলায় বলে, প্লিজ কিছু বলো নিয়াজ, কি করব আমি? কি করলে তুমি বাঁচবে বলো? নিয়াজের গলা শুকিয়ে যায়। তৃষ্ণার্ত রোগীর ন্যায় ছটফট করে। আকাশ এখানে বসল না। সে নিয়াজের মাথাটা মেঝেতে রেখে এক প্রকার দৌড়ে ওটি রুম থেকে বেরিয়ে চিৎকার করে বলে, নিয়াজকে একজন ছুরি মেরেছে, ইমিডিয়েটলি ডক্টরকে নিয়ে এসো ফাস্ট। আকাশের কথা শুনে নার্সগুলো ছুটে আসে। স্তব্ধ হয় সকলেই। তাদের নিয়াজ স্যারকে কে ছুরি মেরেছে? তাদের নিয়াজ স্যার তো নিজেই একজন রোগীকে সুস্থ করতে ওটি রুমে গেল। তাহলে কি হলো? আকাশ কথাগুলো বলে আবারও ছুটে আসে নিয়াজের কাছে। কেউ কেউ ডক্টরকে কল করতে ব্যস্ত হয়, কেউ কেউ কলে না পেয়ে নিজেরাই বেরিয়ে যায় ডক্টরকে ডাকতে। আবার কেউ কেউ আকাশের পিছু পিছু ওটি রুমে এসে মেঝেতে তাদের স্যারকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখে আঁতকে ওঠে। আকাশ নিয়াজের মাথাটা আবারও তার কোলে নিয়ে হাঁসফাঁস কণ্ঠে বলে, ওরা ডক্টর আনতে গেছে নিয়াজ, তোমার কিচ্ছু হবে না, একটু ধৈর্য ধরো। অসহ্য ব্যথায় নিয়াজের দু চোখের কোণ ঘেঁষে নোনা জল গড়ায়। বহু কষ্টে নিজেকে একটুখানি সামলে নিয়াজ ধীরে ধীরে তার কাঁপাতে থাকা দু হাত এগিয়ে এনে আকাশের বাঁ হাত আঁকড়ে ধরে। আকাশের দিকে ঝাপসা চোখে চেয়ে থেমে থেমে বলতে থাকে, জানো আকাশ, গত 5 বছর যাবৎ তোমার বোন শিমুকে খুব ভালোবেসে আসছি। আজও ওকে ভীষণ ভালোবাসে, কিন্তু মেয়েটা আমাকে নয়, বায়ানকে ভালোবাসে। শুনেছি তুমি নাকি শিমুর সাথে বায়ানের বিয়ে ঠিক করেছ। বায়ানও নাকি রাজি হয়েছে। আমি খুব কষ্ট পেয়েছি জানো। ভালোবাসার মানুষকে আরেকজনের সাথে দেখার কষ্ট সব কষ্টকে হার মানায়। তাই হয়তো আল্লাহ আমাকে সেই কষ্ট থেকে মুক্তি দিতে এই আয়োজন করেছিল। বায়ানকে বলবে ও যেন শিমুকে খুব ভালো রাখে। শিমু ভালো থাকলেই আমার আর কিচ্ছু চাই না। শুধু আফসোস, ওপারেও আমি আমার স্বপ্নের রানীকে পাবো না। এটুকু বলে নিয়াজ থামে। ভীষণ কষ্ট হচ্ছে, মনে হচ্ছে জীবন বের হয়ে যাচ্ছে। আকাশ নিয়াজের মুখে শিমুকে নিয়ে ভালোবাসার স্বীকারোক্তি শুনে স্তব্ধ চোখে তাকায়। নিয়াজের ব্যথাতুর মুখপানে চেয়ে আকাশের চোখের কোণ ভিজে ওঠে। ছেলেটা এত কষ্ট বুকে পুষে হাসি মুখে তাদের উপকার করে বেড়াতো। নিয়াজ বহু কষ্টে নিজেকে একটুখানি সামলে আবারও ভাঙা গলায় বলে, সৌম্যকে বলবে আমি ওকে সবসময় আমার নিজের ছোট ভাই ভেবেছি, ভীষণ ভালোবাসি। তুমি তো জানো আমার কোনো বোন নেই। আমি সন্ধ্যাকে নিজের বোনের চেয়ে কম কিছু ভাবিনি। সন্ধ্যাকে বলবে সৌম্যর মতো আমাকেও যেন ওর একটা ভাই ভাবে। সৌম্যও যেন তোমার মতো আমাকে ওর বড় ভাই হিসেবে সারা জীবন মনে রাখে। আমি যেটুকু পেরেছি তোমাদের সবার পাশে থাকার চেষ্টা করেছি। তোমরা আমাকে কখনো ভুলে যেও না আকাশ। সৃজনকে আমার ভালোবাসা আদর দিও। ওকে অনেক দিন হলো দেখি না, ভীষণ দেখতে ইচ্ছে করছিল, কিন্তু আমার হাতে অত সময় নেই। গলা বেঁধে আসে নিয়াজের। দু চোখ বেয়ে নোনা পানি গড়িয়ে পড়ে। শ্বাসকষ্টের কঠিন রোগীর মতো বড় করে নিঃশ্বাস নিতে থাকে। চোখ দুটো টকটকে লাল হয়ে গিয়েছে। নিয়াজ সহ আকাশের সারা শরীর লাল রক্তে মাখামাখি গিয়েছে। আকাশ বেঁধে আসা গলায় বলে, আর একটু অপেক্ষা কর নিয়াজ, ডক্টর আসছে, তোমার কিচ্ছু হবে না। নিয়াজ হাঁপাতে হাঁপাতে অস্পষ্ট স্বরে আওড়ায়, সৃজনকে বলবে ওর নিয়াজ মামা ওকে ভীষণ ভালোবাসত, ও জেলি খেতে খুব পছন্দ করে। আমার হয়ে তুমি ওকে জেলি কিনে দিও। বলবে এটা তার নিয়াজ মামা পাঠিয়েছে। আর আমার বাবা মাকে দেখে রেখো আকাশ, আমি ছাড়া তাদের আপন বলতে তেমন কেউ নেই। আর আর চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। তোমরা সবাই অনেক সুখী হও। আর আমার জন্য একটু দোয়া। নিয়াজ তার সমাপ্ত করতে পারল না, শরীর একেবারে ছেড়ে দিল। আকাশের ধরে রাখা নিয়াজের দুহাত ঠাস করে পড়ে যায়। মাথাটা বাদিকে একেবারে ঘুরে যায়। চোখ দুটো চিরতরে বন্ধ হয়ে যায়। এতক্ষণ দুচোখে টইটুম্বুর নোনা জলগুলো বন্ধ চোখের পাতা বেয়ে গড়িয়ে পড়ে। নিয়াজকে এভাবে নিস্তেজ হয়ে যেতে দেখে আকাশ স্তব্ধ চোখে তাকায়। দুহাতে নিয়াজের গাল নাড়ায় আর বলে,
নিয়াজ, এই নিয়াজ, নিয়াজ চোখ খোলো, প্লিজ চোখ খোলো। তখনই হতদন্ত পায়ে ডক্টর ওটি রুমে প্রবেশ করে। ব্যস্ত পায়ে এগিয়ে আসে নিয়াজের দিকে, নিয়াজকে ধরে বেডে ওঠানোর জন্য। আকাশও হেল্প করতে নেয়। ডক্টর কিছু একটা ভেবে নিয়াজের পিঠের নিচ থেকে ডান হাত সরিয়ে এনে নিয়াজের ঘাড়ের পাশে তর্জনী আঙুল দ্বারা চেক করে। আকাশ ডক্টরের কাজ দেখে ভদ্রলোকের দিকে প্রশ্নাত্মক চোখে তাকায়। ডক্টরটি নিয়াজকে চেক করে আকাশের দিকে চেয়ে ধরা গলায় বলে, আমাদের ডক্টর নিয়াজ আর বেঁচে নেই। কথাটা শুনে আকাশের বুকটা ছ্যাঁত করে উঠল। বিস্ময় চোখে তাকালো নিয়াজের শান্ত হয়ে থাকা মুখের দিকে। আকাশের সাথে বাকিদেরও একই অবস্থা। কেউ কেউ ভেজা চোখে চেয়ে আছে। এই ডক্টর তাদের সাথে খুব সুন্দর করে কথা বলতো। তাদের যে কোনো সমস্যা হলেই নিয়াজ সব সমাধান করে দিত। কত এমন হয়েছে তাদের থেকে কোনো ফিস না নিয়ে তাদের আত্মীয়দের ট্রিটমেন্ট করিয়ে দিয়েছে। এমন মানুষকে কি করে ভুলবে তারা? আকাশের নির্জীব মনে প্রশ্ন জাগে, কি অপরাধে নিয়ালকে জীবন দিতে হলো? তাকে একটু সাহায্য করতে এসেছিল বলে, তার দুঃখের দিনে পাশে ছিল বলে, তার দুঃখ কমিয়ে দিতে চেয়েছিল বলে। কিন্তু নিয়াজ যে তার দুঃখ কমিয়ে দিতে এসে নিজের সবচেয়ে মূল্যবান জীবনটাই হারিয়ে ফেলল। আকাশের বুকে ব্যথা উঠল। তার জন্য নিয়াজকে জীবন দিতে হলো। তার অপরাধের বোঝা তো কম নেই। আর কত অপরাধের বোঝা বইতে হবে তাকে? সেই হাসি খুশি নিয়াজ আর তাকে সাহায্য করতে আসবে না। আসবে না তাকে দুটো সাবধানী বাণী শোনাতে। আসবে না তাকে সান্ত্বনা দিতে। সে বারণ করলেও নিয়াজ তার কথা পাত্তা না দিয়ে নিজের মতো করে তার সাহায্যের হাত বাড়িয়ে দিবে না। গত ১.৫ বছর আগে নিয়াজ যখন জানতে পেরেছিল সেই ছেলে আকাশকে স্মৃতি না ফেরার ঔষধ খাওয়ায়, তখনই সে সুদূর ইংল্যান্ড ছুটে গিয়েছিল আকাশের কাছে। এরপর আকাশকে না জানিয়ে সেই ঔষধগুলোর জায়গায় অন্য ঔষধ রেখে এসেছিল। ঔষধগুলো দেখতে সেম ছিল, তাই আকাশ ধরতে পারেনি। এজন্যই তো আকাশের স্মৃতি ফিরেছিল। এই যে নিয়াজ লুকিয়ে লুকিয়ে তার আড়ালে তাকে বিনা স্বার্থে সাহায্য করেছিল। আকাশের বিপদে সেই নিঃস্বার্থ নিয়াজ আর কখনো আকাশের কাছে ছুটে যাবে না। শিমুর জন্য নিয়াজের অপেক্ষার প্রহরের আজ সমাপ্তি ঘটল। নিঝুম রাতে শিমুকে ভেবে কত বুকের ব্যথা বাড়িয়েছে নিয়াজ। সেই ব্যথা লুকিয়ে আকাশ, সন্ধ্যা, সৌমের সুখের কথা ভেবেছে। আজ সব কিছু রীতি ঘটে গেল। ঘটবেই না বাই কেন? যে মানুষটা এসব কাজে নিয়োজিত ছিল সে যে এই দুনিয়ার বুকে আর নিঃশ্বাস নিচ্ছে না। তার সময় ফুরিয়েছে। চিরতরে হারিয়ে গেছে নিয়াজ নামের এক নিঃস্বার্থ ডক্টর। আকাশ নিয়াজের রক্তাক্ত নিথর দেহটার দিকে নির্জীব চোখে চেয়ে আছে। একটু আগেও যে আকাশকে ভরসা দিচ্ছিল সেই মানুষটা চিরদিনের জন্য ঘুমিয়েছে। আকাশের সহ্য হয় না নিয়াজকে এভাবে শান্ত হয়ে পড়ে থাকতে দেখে। সে ধীরে ধীরে মাথাটা নিচু করে নিয়াজের মাথার সাথে তার কপাল ঠেকিয়ে বিড়বিড়িয়ে ভাঙা গলায় বলে, তুমি আমার ভীষণ আপন নিয়াজ, আমার বিপদের বন্ধু, আমার ভাই। তোমাকে কখনো ভুলব না। যে আমার ভাইকে মেরেছে তাকে কঠোর শাস্তি না দিয়ে আমি আকাশ মরব না। সারা জীবন বিনা স্বার্থে শুধু মানুষের উপকার করে যাওয়া মানুষটা নিজের জন্য দোয়া চাওয়ার সুযোগটুকুও পেল না। তার আগেই এই সুন্দর দেহ থেকে আত্মাটা বের হয়ে গেল। ছেলেটা না পেল যৌবনকাল থেকে প্রিয় মানুষটার জন্য অপেক্ষা করা সেই প্রিয় মানুষটাকে, না পেল সেই প্রিয় নারীর সামান্য একটুখানি ভালোবাসা। উল্টে জেনে গেল তার স্বপ্নের রানী অন্য একজনের হবে, অন্য একজনের বউ হয়ে বাঁচবে। আর সে সাথে করে নিয়ে গেল শুধু বুক ভরা কষ্ট, না পাওয়ার আক্ষেপ, প্রিয় মানুষকে হারিয়ে ফেলার হাহাকার। একেই বুঝি ভাগ্য বলে। প্রতিটি মসজিদের মাইক থেকে ভেসে আসছে আজানের সুরেলা কণ্ঠ। আকাশ দাদির বাড়ির বাগানে বকুল গাছতলার নিচে বসে আছে। গাছের সাথে শরীরটা হেলান দিয়ে ডান পা সামান্য উঁচু করে রেখেছে, বাঁ পা মেলে রেখেছে। টকটকে লালিত চোখ দুটোয় বড্ড যন্ত্রণা করছে। বুকের ব্যথার থামার নাম নেই। নিয়াজ থাকলে নিশ্চয়ই তাকে হার্ট চেক আপ করিয়ে নিতে বলতো। সে রাজি না হলে নিয়াজ জোর করেই চেক করত। কিন্তু সেই মানুষটা তো আর এই পৃথিবীতে নেই। এখন এসব করার ডক্টরটাও নেই। আকাশ হসপিটালে থাকতেই নিয়াজের বাড়ির লোককে খবর দিলে তার বাবা মাসহ আরও টুকটাক কিছু আত্মীয় ছুটে এসেছে তাদের ছেলের কাছে। কান্নাকাটি করতে করতে নিয়াজকে তাদের বাড়ি নিয়ে গেছে। এরপর আকাশ তার একটি কুচকানো শার্ট পরেছে যার বোতাম উল্টোপাল্টা করে লাগিয়েছে। আকাশের সেদিকে খেয়াল ছিল না। সে তার দুর্বল শরীরটাকে টেনে হিঁচড়ে তার বাড়ি পর্যন্ত এনেছে। তারপর গাড়ি থেকে নেমে এই বাগানটায় এসে বসেছে। ফজরের আজানের পর অনেকটা সময় পেরিয়ে গেছে। ধরনীর বুক থেকে একটু একটু করে অন্ধকার মিলিয়ে যেতে শুরু করেছে। তখন হঠাৎই সেখানে আগমন ঘটে জেরির। সে ধীর পায়ে এগিয়ে এসে আকাশের পাশে বসে, মৃদুস্বরে ডাকে, এভি।
আকাশ জেরির কণ্ঠ শুনল, তবে কোনো সাড়া দিল না। জেরি ডান পা ভাঁজ করে পুরোপুরি আকাশের দিকে ফিরে বসল। আবছা আলোয় খুব একটা অস্পষ্ট লাগল না নির্জীব বসে থাকা আকাশকে। সে আবারও বলে, এভি। মন খারাপ করিস না, মানুষের হায়াত সারা জীবন থাকে না। হায়াত শেষ হলে তারা পৃথিবী ছাড়বেই, যাদের মধ্যে নিয়াজ একজন। আকাশ মলিন হাসে, বলে, গত 1 বছর যাবৎ জ্বলন্ত চিতায় জ্বলছি, না তো আগুন নিভে যায় আর না তো আমার দ্বারে এসে মৃত্যু হাজির হয়। নিয়াজ আমাকে একটুখানি সুখের দিশা দেওয়ার জন্য শেষ চেষ্টা করতে আমাকে সাহায্য করতে গিয়ে তার জীবন বিসর্জন দিল। নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। জেডি বেঝানোর স্বরে বলে, এখানে তোর কোনো দোষ নেই, মিথেমিছি এসব ভেবে নিজেকে কষ্ট দিচ্ছিস কেন? এসব চিন্তা বাদ দে। আকাশ ভোর সকালের স্বচ্ছ আকাশের দিকে চেয়ে ভাঙা গলায় বলে, আমার সন্ধ্যা মালতী সে। বিয়ের পর তাকে কত কষ্ট দিয়েছিলাম। ভাবতাম মেয়ে মানুষ দিয়ে কি করব আমি, এরা ছেলেদের জন্য উটকো ঝামেলা। কোনোভাবে বিয়ে হয়ে গেলেও এমন উটকো ঝামেলাকে আমি বইতে পারবো না। অথচ লম্বা চুলের অধিকারী, শ্যামলা গড়নের, আমার চোখে চোখ ধাঁধানো সেই রূপসী মেয়েকে ঘিরে কত শত ঘটনা ঘটে গিয়েছে, শুধুমাত্র তার মায়ায় আটকেছি। এটুকু বলে আকাশ মলিন হাসল। এরপর আবারও বলে, একটা সময় ছিল যখন সন্ধ্যা মালতীর কণ্ঠ শোনা হতো না। খুব ইচ্ছে করত তার মিষ্টি কণ্ঠ শুনতে, কিন্তু সাহস পেতাম না, কারণ কণ্ঠস্বর হারিয়ে যাওয়া সন্ধ্যা মালতীর গলা অপারেশনে অনেক রিস্ক ছিল। নিয়াজ নিয়েছিল সেই রিস্ক। আমাকে না জানিয়েই ওরা সবাই মিলে আমার সন্ধ্যা মালতীর গলা অপারেশন সাকসেস করল। পরে সব জানতে পেরে ভীষণ কষ্ট পেয়েছিলাম। সন্ধ্যা মালতীকে যদি হারিয়ে ফেলতাম, কথাটা ভাবলেই বুকটা কেমন হাহাকার করে উঠত। ভীষণ অভিমান হয়েছিল সবার উপর। সবচেয়ে বেশি অভিমান হয়েছিল সন্ধ্যা মালতীর উপর, যাকে ছাড়া এক একটা নিঃশ্বাস নেয়ার কষ্ট মিশ্রিত স্বাদ আমি নিতে চাইনি। গাঢ় অভিমানকে আঁকড়ে সন্ধ্যা মালতীর কণ্ঠ না শুনেই বাংলাদেশ ছেড়েছিলাম। আমার সন্ধ্যা মালতী ছিল নরম, খুব কোমল, যাকে সামান্য স্পর্শ করলেই গলে পানি হয়ে যেত। নাজুক মেয়েটি আমার কাছে ভালোবাসা প্রকাশে ছিল আরও নাজুক, কিন্তু হঠাৎ আমার অভিমানে সেই নাজুক মেয়েটি কি কোমলভাবে পাগলামি করত আমার জন্য। অজান্তেই নিজের মাঝে জমানো সব ভালোবাসা উজাড় করে মেলে ধরত। কিভাবে অভিমান করে থাকতাম সেই নাজুক মেয়েটির উপর? নিমিষেই ভেঙে গিয়েছিল অভিমান। মন ভরে দেখতাম আমার জন্য আমার সন্ধ্যা মালতীর ভালোবাসা। ছটপটে মন নিয়ে আর টিকতে পারছিলাম না বিদেশের মাটিতে। খুব তৃষ্ণা পাচ্ছিল সন্ধ্যা মালতীর সুমিষ্ট কণ্ঠ শুনতে। তাকে জানালাম আমি ফিরছি। খবরটি পেয়ে আমার সন্ধ্যা মালতীর সে কী আনন্দ! ওদিকে আমার একটা দিন এক যুগ সমান মনে হচ্ছিল। বড্ড ছটপট লাগছিল। এর মধ্যে জেনেছিলাম আমার সন্ধ্যা মালতী আমার বাচ্চার মা হবে, আমি বাবা হব। নিয়াজের মুখে খবরটি পেয়ে কী যে খুশি হয়েছিলাম তা কখনো পরিমাপ করা যাবে না। রাতটা ছটপট করে কাটিয়ে পরদিন বাংলাদেশের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। পৌঁছতে পেরেছিলাম বাংলাদেশে। সন্ধ্যা মালতীকে চট্টগ্রামের বাড়িতে থাকতে বলেছিলাম বলে সে সেখানে গিয়েই অপেক্ষা করছিল। একটু পরপর আমাকে টেক্সট করছিল। আমার ছটপটে মন আরও ছটপটে হয়ে ওঠে। ইনস্ট্যান্ট হেলিকপ্টারের ব্যবস্থা করলাম। অপেক্ষা করতে পারছিলাম না, কি করতাম। আর তারপর পাখির ন্যায় আকাশপথে ছুটলাম আমার সন্ধ্যা মালতীর দিকে। কিন্তু সেদিন ভাগ্য আমাদের সহায় ছিল না। পারিনি আমার সন্ধ্যা মালতীর কাছে পৌঁছতে। পারিনি আমার সন্ধ্যা মালতীর মিষ্টি কণ্ঠ শুনতে। সেই তৃষ্ণার্ত মনের তৃষ্ণা মেটাতে পারিনি। হঠাৎই বাড়ির সামনে গিয়ে হেলিকপ্টারটি ক্র্যাশ করে। এমনি এমনি ক্র্যাশ হয়নি, কেউ করিয়েছে। জেডি জিজ্ঞেস করে, কে সে? আকাশের গলা শক্ত তবে ভাঙা। মানুষরূপী এক শুয়োরের বাচ্চা। কথাটা বলে মুহূর্তেই আকাশের মুখটা মলিন হলো। ঢোক গিলে বলে, অ্যাক্সিডেন্টের কারণে স্মৃতি হারিয়েছিলাম, আর সেই স্মৃতি না ফেরানোর জন্য সে আমায় ঔষধ দিত। কত শত প্ল্যান করে আমার সম্বন্ধ মালতীর সব স্মৃতি মুছে রাখত। সেই দিনগুলোয় অজান্তেই সন্ধ্যমালতীকে কত যে আঘাত করেছি তার হিসেব নেই। যাকে কখনো একটা ফুলের টোকা দেওয়ার কথা চিন্তাও মাথাতেও আনতাম না, সে আমার কাছে ভালোবাসার আবদার নিয়ে আসতো বলে ওকে কত চড় থাপ্পড় মেরেছি। কুকুরের মতো দূর দূর করে তাড়িয়ে দিয়েছি। প্রতিনিয়ত অস্বীকার করেছি। তবুও আমার কাছে এসে কেঁদে কেঁদে কত আকুতি করত। কিন্তু আমি প্রতিবার ওর সাথে একই বিহেভ করতাম। একবার তো ওকে ঘাড় ধরে বাড়ি থেকে বেরি করে দিয়েছিলাম। আকাশের গলা বেঁধে আসে, চোখ দুটো ঝাপসা হয়ে আসে, বুকটায় খুব অসহ্য যন্ত্রণা হচ্ছে। আকাশ ভাঙা গলায় আবারও বলে, আমার ছোট ভাই সৌম্যকে মিথ্যা অপরাধের দায়ে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম। ও বউ নিয়ে ওর স্বপ্নের গ্রামের বাড়িতে ওঠার আগেই সেই বাড়ি ভেঙে গুড়িয়ে দিয়েছিলাম। ওকে পুরো রাস্তায় নামিয়ে দিয়েছিলাম। প্রতিনিয়ত ওদের 2 ভাই বোনের সাথে পাশবিক আচরণ করেছি। অথচ ওরা দুজন আমার প্রিয় মানুষ, যাদের সবসময় এই 2 হাতে আগলে রাখার প্রতিজ্ঞা করেছিলাম, তাদেরকে প্রতিনিয়ত আঘাত করে গিয়েছি। থামল আকাশ। একবার শ্বাস নিয়ে আবারও বলে,
গত একটা বছর আগে হঠাৎই আমার সব মনে পড়ে গেল, যার সম্পূর্ণ ক্রেডিট ছিল নিয়াজের। যেদিন একে একে সব মনে পড়ে গেল সেদিন নিজেকে এক অচেনা রূপে দেখে অবাক হয়েছিলাম। আমার সন্ধমালতী আর সৌম্যকে দেয়া কষ্ট দেওয়ার দৃশ্যগুলো একে একে চোখের সামনে ভাসছিল। দমবন্ধ লাগছিল। আমার বাচ্চাটার পৃথিবীতে আসার জন্য আমি প্রথম দিন থেকে প্রহর গুনতাম। তাকে না দেখেই বাংলাদেশ ছেড়েছিলাম। নিজেকে পাগল পাগল লাগছিল। বাংলাদেশে ছুটে এসেছিলাম। দেখেছিলাম নতুন এক সন্ধমালতীকে, আর আমার এক ফোঁটা বীর্য থেকে সৃষ্ট সেই ছোট্ট সৃজনকে, যে আমার সন্ধমালতীর পেটে থাকতে সন্ধমালতীকে দুঃখ ছাড়া আর কিচ্ছু দিইনি। কারো সামনে যাওয়ার সাহস হয়নি। দূর থেকে দেখেছিলাম আমার রক্ত আমার বাচ্চা ছিলে হয়েছে। চোখ দুটো হুবহু আমার মতো অ্যাম্বার হয়েছিল। গায়ের রংটাও আমার পেয়েছিল। বুকের একপাশে যেমন প্রশান্তি লাগছিল, আরেক পাশে তেমনি ভয়ানক যন্ত্রণা হচ্ছিল। বুঝেছিলাম এসবের পেছনে মূল হোতাও আছে, যে আমার সন্ধমালতীর আর সৌম্যর সুখ সহ্য করতে পারছিল না। আমি ছক কষা শুরু করলাম। সব মনে পড়ার পরও আমার সন্ধমালতী আমার বাচ্চার কাছে আসতে না পারার কষ্ট মাত্রাতিরিক্ত ছিল। কিন্তু কি করতাম? আমি আমার সন্ধমালতীদের কাছে ফিরে গেলে সে আমার সন্ধমালতীর নয়তো সৌম্যর নয়তো আমার জান বাচ্চাটার যদি আবারও কোনো ক্ষতি করত। গত এক বছরে সৃজনকে যে কতবার বাঁচিয়েছি তাদের দলবলের হাত থেকে, বাঁচিয়েছি সৌম্যকে, এসবের হদিশ কারো কাছে ছিল না। প্রতিদিন সকাল হলে প্রহর গুনতাম কবে সেই লোকটাকে হাতনাতে ধরব আর কবে আমার সন্ধমালতীর সামনে তার শুভ্র পুরুষরূপে এসে দাঁড়াবো আমার সৃজনের বাবা হয়ে, আর আমার একমাত্র ভাই সৌম্যর বড় ভাই নামক ছায়া হয়ে। প্রহর গুনতে গুনতে বছর ঘুরে এলো, কিন্তু আমি পারলাম না সেই কাঙ্ক্ষিত দিনে পৌঁছাতে। গত একটা বছর নিজের দেহটাকে একটা মরদেহ হিসেবে টেনে নিয়ে বেরিয়েছি। দূরে থেকে আমার সন্ধমালতীদের দেখে তাদের কাছে যেতে না পেরে গলাকাটা মুরগির ন্যায় ছটফট করেছি। সেই শরীর নিয়েই টেনে হিচড়ে পাগলের মতো ছুটেছি, কখনো আমার জান বাচ্চাকে বাঁচাতে, কখনো সৃজন, আবার কখনো আমার সন্ধমালতী। আমার ছোট্ট বাচ্চাটাকে সবচেয়ে বেশি টার্গেট করত। মাঝে মাঝে মনে হতো সেই অজ্ঞাত লোককে খুঁজে বের করার পর তাকে আমার কলিজা ছিঁড়ে ওর হাতে তুলে দিব, তবুও যেন আমার ওই ফুটফুটে বাচ্চাটার দিকে আর হাত না বাড়ায়। আকাশের টলমলে চোখ দুটো স্থির হয়ে আছে। সে ভাঙা গলায় বলে, আর পারছিলাম না সন্ধ্যা মালতীদের থেকে দূরে থাকতে। প্ল্যান চেঞ্জ করলাম। শেষবারের মতো আবারও সন্ধ্যা মালতীদের আঘাত করে বুঝতে চেয়েছিলাম শত্রুটা আসলে কার, কিন্তু আমি বরাবরের মতোই ব্যর্থ হই। আমার সৃজনের উপর আবারও আঘাত আসে। এবার সামান্য প্রকাশ্যেই তাকে বাঁচিয়ে নিয়েছিলাম। প্রিয় মানুষগুলোর থেকে দূরে থাকতে থাকতে ক্লান্ত লাগছিল খুব। বারবার ভেঙে যেতে গিয়েও নিজেকে শক্ত করে দাঁড় করিয়েছি। শুধু একটি সমাধানের আশায় চাতক পাখির ন্যায় চেয়ে থেকেছি। সবশেষে নিয়াজ সমাধানের সবচেয়ে কঠিন উপায় আমার সামনে তুলে ধরল। মেনে নিলাম। নিয়াজকে বললাম, আমার কিছু হলেও যেন আমার সন্ধ্যা মালতীদের পাশে থাকে। নিয়াজ আমায় বুক ভরা সাহস দিল, আশ্বাস দিল, বিনা স্বার্থে আমাকে সাহায্য করছিল। কিন্তু সবশেষে সে নিজেই তার জীবন হারালো। আমি সেই হতভাগা যে নিয়াজের উপকার শুধু গ্রহণ করে গেলাম, কিন্তু তার বিপদে পাশে থাকতে পারলাম না। আকাশের অসহায় দৃষ্টিজোড়া বড্ড ঝাপসা। দৌম আটকে আসছে। জেডি বেশ অনেকক্ষণ আগে উঠে দাঁড়িয়েছে। আকাশের দিকে ফিরে আকাশের দিকেই চেয়ে আছে। চোখ দুটো টকটকে লাল। আকাশ ঘাড় বাঁকিয়ে জেডির দিকে তাকালো। সকালের আলো ফুটতে শুরু করেছে, তাই জেডিকে দেখতে তেমন অস্পষ্ট লাগল না। আকাশ ধীরে ধীরে তার দুর্বল ক্লান্তিতে নুইয়ে পড়া শরীরটা জেডির দিকে ফিরিয়ে নিয়ে বসল। মাথা উঁচু করে অসহায় কণ্ঠে বলে, জ্যাক, তোকে যে হুডিটা দিলাম, তুই কি সেই হুডির মালিকের একটুও খোঁজ পেয়েছিলি? আমি শিওর ওই ছেলেটাই সবকিছুর মূল হোতা। সামান্য একটু ক্লু পেয়ে থাকলেও আমায় বলে দে জ্যাক। কথাগুলো বলে আকাশ থামে। প্রশ্নার্থক চোখে তাকায় জেডির দিকে। জেডি নির্জীব। আকাশের মুখখানা মলিন হল। শেষ ভরসা নেয়াজ ছিল, আর তারপর জ্যাক। সবাই ব্যর্থ। তার হাতে আর সত্যিই কোনো উপায় নেই। আকাশের হঠাৎ কি হলো কে জানে। সে দুহাতের মাঝে মুখ ঠেকিয়ে অতি করুণ সুরে বলতে থাকে, আর পারছি না রে, ভীষণ ক্লান্ত আমি। আর পারছি না এভাবে লড়তে। পারছি না আমার ফুলের মতো সন্ধ্যা মালতীর থেকে দূরে থাকতে। পারছি না আমার জান বাচ্চাটার কাছে নিজেকে অপরিচিত একজন রূপে হয়ে সেজে রাখতে। নিজের জীবন্ত লাশ বয়ে নিয়ে যাওয়া আমার কাছে প্রায় অসম্ভব হয়ে পড়েছে। সন্ধ্যা মালতী, মা, সৌম্যের ওদের ঘৃণা ভরা দৃষ্টি দেখে আমি ভীষণ ক্লান্ত। সৃজনের মুখে আব্বু ডাক শোনার জন্য এই অপেক্ষার প্রহর আর গুনতে পারছি না আমি। আর কত জ্বলন্ত চিতায় জ্বলব? কি আমার সাথেই নোংরা খেলায় নেমেছে? কি আমার জীবনটাকে জ্বলিয়ে পুড়িয়ে শেষ করে দেওয়ার পথে নেমেছে? কি আমার কলিজার মানুষগুলোর দিকে বারবার হাত বাড়িয়ে আমার হাহাকার আরও বাড়াচ্ছে? আমার সাথে তার শত্রুতা থাকলে আমায় কেন মৃত্যু দিচ্ছে না? কথাগুলো বলতে বলতে আকাশের দু হাত তার চোখের জলে ভিজে যায়। জেডির টকটকে লালিত দুচোখ ঝাপসা হয়ে এসেছে। অস্বাভাবিক বুক ব্যথায় ছটপটিয়ে উঠে ছেলেটা। শব্দহীন কান্নারত হাঁটু গেড়ে বসা আকাশের দিকে চেয়ে ভাঙা গলায় বলে, কারণ তোর মৃত্যু সহ্য করার ক্ষমতা তার নেই এভি।
কথাটা শুনে আকাশের কপালে ভাঁজ পড়ে। মাথা তুলে তাকায় জেডির দিকে, ঝাপসা চোখ জোড়া ডলে নেয়। জেডি ঢোক গিলে বলে, তোর কখনো মনে হয়নি লোকগুলো তোকে কখনো আঘাত করেনি কেন? আকাশ ঢোক গিলল। সত্যিই তো, লোকগুলো টার্গেট সে কখনো ছিল না। তার সন্ধ্যা মালতী টার্গেট ছিল কিনা এটা সিও বুঝত না, তবে সবচেয়ে বেশি টার্গেটে ছিল তার সৃজন আর সৌম্য। আকাশ ধীরে ধীরে উঠে দাঁড়ায়, জেডির দিকে এগিয়ে এসে জিজ্ঞেস করে, তুই কি তার খোঁজ পেয়েছিস জ্যাক? জেডি শুকনো ঢোক গিলে বলে, পেয়েছি। আকাশ হাঁসফাঁস কণ্ঠে বলে, কে সে? জেডি দুপা পেছায়, নির্জীব ঝাপসা চোখ দুটো আবারও ডলে নেয়। দৃষ্টি আকাশের দিকে নিবদ্ধ। পরনের ব্লু কালার হুডি শরীর থেকে খুলে উল্টো করে পড়ল। হুডির উল্টো পাশ ব্ল্যাক কালার, যেটা জেডির গায়ে খুব সুন্দর ফুটে উঠল। জেডি হুডির টুপি মাথায় তুলে নিল, দু হাতে দু চোখের লেন্স খুলে ফেলল। উন্মুক্ত হল জল করা সাদা চোখের মণি দুটো। পকেট থেকে একটি রুমাল বের করে মুখ বেঁধে নিল। ছলছল দৃষ্টি এখনও আকাশের পানে। আকাশ বিস্ময় দৃষ্টিতে চেয়ে আছে জেডির দিকে। অবিকল সেই হুডিওয়ালার মতো দেখতে জেডিকে খাড়া হয়ে দেখল আকাশ। জেডি উল্টো ঘুরে দাঁড়ালো। আকাশ দেখল হুডির পিঠে সাদা রঙের কালিতে লেখা অধীর। নামটি পড়ে আকাশ স্তব্ধ হয়ে যায়। জেডি আকাশের দিকে ফিরে তাকায়, ধীর পায়ে এগিয়ে এসে আকাশের মুখোমুখি হয়ে দাঁড়ায়। আকাশের চোখে চোখ রেখে ভাঙা গলায় বলে, তুই যাকে খুঁজছিস তার নাম অধীর। আকাশ স্তব্ধ দৃষ্টিতে জেডির সাদা চোখের মণির দিকে তাকিয়ে অস্পষ্ট স্বরে উচ্চারণ করে, অধীর। জেডি ডান হাতে মুখের রুমাল খুলে পকেটে রাখল। এরপর আকাশের দিকে চেয়ে বলে, তুই তো জানতি এভি আমার আরেকটি নাম অধীর, তবে সেদিন হুডিতে নামের প্রথম দুটো অক্ষর দেখেও চিনতে পারিসনি কেন? আকাশ নির্বাক, নিশ্চুপ, স্তব্ধ হয়ে কেবল জেডিকে দেখে। জেডি প্রাণহীন হেসে বলে, আমার চোখের মণি যে সাদা এটাও তো তুই জানতি এভি। আকাশ জেডির দিকে নির্জীব দৃষ্টিতে চেয়ে ঢোক গিলে বলে, সবই জানতাম আমি, শুধু জানতাম না রাস্তা থেকে তুলে বুকে ঠাঁই দেওয়া প্রিয় আপন মানুষগুলো পিছন থেকে এত নিখুঁতভাবে ছুরি চালাতে পারে। জেডির বুকটা হু হু করে উঠল। সে ভাঙা গলায় বলে, যদি জানতাম তোর আরও 1 বছর আগে স্মৃতি ফিরে এসেছে তবে তোকে এতদিন অপেক্ষা করতে হতো না। আমি আরও 1 বছর আগেই তোর সামনে এসে দাঁড়াতাম। আকাশের বুকে প্রচণ্ড ব্যথা শুরু হয়। মনে হচ্ছে শরীরে কেউ ছুরি দিয়ে অনবরত কেচাচ্ছে। সে ভাঙা গলায় বলে, মোমবাতি নিজেই জানত না তার বুকের ভেতর জড়িয়ে রাখা সুতোটাই একদিন তাকে শেষ করে দিবে। আমি সেই মোমবাতি, আর সুতোটা তবে তুই, তাই না জ্যাক? জেডি অসহায় কণ্ঠে বলে, আমি তোকে কষ্ট দিতে চাইনি এভি। কথাটা শুনে আকাশ টলমলে চোখ নিয়ে হঠাৎই শব্দ করে হেসে ওঠে। হাসতে হাসতে ডান হাতে জেডির কাঁধ আঁকড়ে ধরে। ওভাবেই পাগলের মতো হাসতে হাসতে বলে, জীবন্ত লাশ বানিয়ে দিয়ে বলছিস আমাকে কষ্ট দিতে চাসনি? এ বছরের সেরা জোকস মেবি এটাই হবে। এটুকু বলতে বলতে আকাশের হাসি থেমে যায়। সারা মুখে তীব্র অসহায়ত্ব ফুটে ওঠে। এগিয়ে এসে ব্যস্ত হাতে জেডির হুডির চেন খুলে ফেলে। ভেতরের পরনের শার্টের বোতাম একে একে খুলে জেডির ফর্সা শরীর উন্মুক্ত করে দেয়। দু হাতে জেডির সারা বুক আলতো হাতে বুলিয়ে দেয় আর বলে, তোর বডিতে এই দাগগুলো কিভাবে হালকা হয়েছে জানিস জ্যাক? তুই তোর সৎমায়ের হাতে মার খেয়ে যখন আমার কাছে ঘুমাতে আসতি, তুই ঘুমিয়ে গেলে আমি না ঘুমিয়ে তোর সারা শরীরে মলম লাগিয়ে দিতাম, তাই তোর এই দাগগুলো মুছে যাওয়ার পথে। কথাগুলো বলে আকাশ দুপা পিছিয়ে আসে। এরপর তার শার্টের বোতাম দ্রুত হাতে খুলে ফেলে। ডান হাতে আকাশ তার সারা দেহে ছোপ ছোপ কালো পোড়া দাগ, সাথে মুখে কয়েক জায়গার পোড়া দাগগুলো দেখায় আর বলে, আর এগুলো কিসের দাগ জানিস জ্যাক? যাকে রাস্তা থেকে তুলে এনে এই বুকে জায়গা দিয়েছিলাম, যাকে আদর ভালোবাসা দিয়ে নিজের ভাইয়ের জায়গা দিয়েছিলাম, যার সব ব্যথা দাগ মুছে দেওয়ার জন্য বহু রাত ঘুম কামাই করতাম, সে আমার ভালোবাসার প্রতিদান হিসেবে উপহারস্বরূপ দিয়েছে শুধু দুঃখ, কষ্ট, শত শত ব্যথা, যা আমাকে জিন্দা লাশ বানিয়ে দিয়েছে। এটুকু বলে থামে আকাশ, গলা বেঁধে আসে। ডান হাতে ঝাপসা চোখজোড়া ডোলে আকাশের দিকে চেয়ে বলতে শুরু করে, নিয়াজের জন্য আমি কোনোদিন কিচ্ছু করিনি, দুটো ভালো কথা বলিনি ওর পাশে বসে, অথচ ও আমার জন্য ওর জীবনটাই দিয়ে দিল। আর যাকে আমি এত ভালোবাসা দিলাম সে আমাকে এসব কি দিল? কেন এভাবে প্রতিদান দিলি জ্যাক? তুই আমার সাথে এই নোংরা খেলাটা কিভাবে খেলতে পারলি? আকাশের অসহায়ত্বে ঘেরা দৃষ্টিতে দৃষ্টি মেলাতে পারে না জেডি। ঝাপসা চোখজোড়া সরিয়ে নিয়ে মাথা নিচু করে নেয়। ভাঙা গলায় বলে, যদি আমি বলি তুই কিভাবে পারলি এভি আমার প্রাণকে আমার থেকে কেড়ে নিতে? কথাটা শুনে আকাশ বিস্ময় দৃষ্টিতে তাকায়।
অস্পষ্ট স্বরে আওড়ায়, প্রাণ? জেডি মাথা উঁচু করে তাকায় আকাশের দিকে। মলিন হেসে বলে, আমার প্রাণের কথা তোর মনে আছে এভি, যাকে একদিন আমরা পাগলের মতো দুজন মিলে খুঁজে বেড়াতাম? আকাশের বুকের বাঁ পাশে চিনচিন করে উঠল, চোখে মুখে অজস্র বিস্ময় ফুটে ওঠে। জেডি কেন বলছে সে জেডির প্রাণকে কেড়ে নিয়েছে? জেডি দুহাতে ঝাপসা চোখজোড়া দোলে আকাশের দিকে চেয়ে বলতে শুরু করে, তোর মা আমাকে পছন্দ করতো না বলে কত কত মিথ্যে বলেছিল তোকে। তুই কোনো যাচাই বাছাই না করে মায়ের কথা বিশ্বাস করে আমার সাথে কত রিয়্যাক্ট করেছিলি, আমার সাথে সম্পর্ক শেষ করে দিয়েছিলি। তোর চোখ দুটো আমার পছন্দ বলে তুই লেন্স পরে চোখ ঢেকে রাখতি, গলায় হাতে চেন পছন্দ করতাম বলে সেসব খুলে ছুঁড়ে ফেলেছিলি। আমি তোর অযথা রিয়্যাক্টে কষ্ট পেলেও কখনো তোকে ভুল বুঝিনি, তোকে মানানোর জন্য কত কিছু করেছিলাম। তুই বারবার মুখ ফিরিয়ে নিচ্ছিলি, অথচ আমি থেমে যাইনি। এত করে বোঝাতে চাইতাম তোর মা যেগুলো বলেছে ওগুলো মিথ্যে, কিন্তু আমি তোকে বোঝাতে পারিনি। আর না তো তুই বুঝেছিস। এত কিছুর মাঝে হুট করেই আমি ভীষণ খুশি হয়ে গিয়েছিলাম, মানে ভীষণ। বছরের পর বছর যে প্রাণের জন্য আমি অপেক্ষা করেছি, বছরের পর বছর দুই বন্ধু মিলে যে মেয়েকে আমরা খুঁজেছি, তার খোঁজ পেয়ে গিয়েছিলাম আমি। খুব ভালোভাবে খোঁজ নিয়েছিলাম, সঠিক মানুষকেই খুঁজে পেয়েছিলাম আমার সন্ধ্যা প্রাণকে। সন্ধ্যা নামটি শুনে আকাশ কেঁপে ওঠে। জেডি বুঝতে পেরে বিদ্রূপ হেসে বলে, মনে হচ্ছে নাম শুনে ভয় পেলি, অথচ আমার প্রাণের নাম তো আমি সবার আগে তোকেই বলেছিলাম এবি। আকাশ শুকিনো ঢোক গিলল। সে শুনেছিল ঠিক, নামটি একেবারে মনে নেই তা না, তবে এত বছর না শোনায় জেডির প্রাণের নাম সন্ধ্যা এটা খেয়ালে ছিল না। জেডি বলে, আমার সন্ধ্যা প্রাণের ভাইয়ের নাম ছিল সৌম্য, এই নামটা তোকে বলা হয়নি, আজ বললাম। আকাশ জেডির দিকে বিস্ময় দৃষ্টিতে তাকায়। মাথাটা কেমন ঘুরে উঠল, গলা শুকিয়ে কাঠ হয়ে এসেছে। জেডি আবারও বলতে শুরু করে, সন্ধ্যা সৌম্যকে হারিয়ে ফেলার পর মাঝে অনেকগুলো বছর পেরিয়েছিল। চেহারায় ব্যাপক পরিবর্তন এসেছিল, যেটা সৌম্যর ক্ষেত্রেও এসেছিল। তাই আমাদের ভার্সিটিতে ওকে দেখলেও ঠিক করে চিনতে পারিনি। আগে জানতাম আমি অধীরের ভালোবাসায় বিরক্ত হয়ে সৌম্য গ্রাম ছেড়েছে। সেই ভাবনা মাথায় আসলে আমি সৌম্যকে খুঁজে পাওয়ার পরও আমি ওর সামনে অধীরের পরিচয়ে যাইনি। ভীষণ ভয় পেতাম, মনে হতো সৌম্য যদি আমাকে রিজেক্ট করে দেয়। আমি জানতাম সন্ধ্যা খুব ভাই পাগল টাইপ মেয়ে, ও বেঁকে গেলে সৌম্যও আর আমাকে দিবে না আমার সন্ধ্যা প্রাণকে। এসব বিবেচনা করে আমি ভার্সিটির জেডি হয়েই সৌম্যের কাছে গিয়েছিলাম। প্রস্তাব দিয়েছিলাম আমি তার বোনকে বিয়ে করতে চাই, কিন্তু সৌম্য আমার প্রস্তাবটি শুনে ভীষণ রিয়্যাক্ট করেছিল। ওর সর্বশেষ কথা ছিল, দরকার পড়লেও আমি আমার বনুকে কখনো বিয়েই দিব না, সারা জীবন আমি পালব, কিন্তু আপনার মতো মানুষের কাছে আমি আমার বনুকে দিব না। আমি এর প্রেক্ষিতে আর কোনো কথা বলিনি, চুপ ছিলাম। সিদ্ধান্ত নিয়েছিলাম আমি নিজের আসল পরিচয় দিব সৌম্যকে, এরপর সৌম্য যাই বলুক না কেন আমি আমার সন্ধ্যা প্রাণকে বিয়ে করবই। আর এই সিদ্ধান্ত নিয়েই আমি তোর কাছে যাচ্ছিলাম। আমার বিশ্বাস ছিল আমি আমার সন্ধ্যা প্রাণের খোঁজ পেয়েছি। তুই এটা জানলে সব রাগ অভিমান ভুলে যাবি, আর তুই সব সামলেও নিবি। তুই সৌম্যকে ম্যানেজ করে নিজে দাঁড়িয়ে আমার আর সন্ধ্যা প্রাণের বিয়ে দিবি, কারণ এটা তো তোর অনেকগুলো স্বপ্নের মাঝে একটি অন্যতম স্বপ্ন ছিল। কিন্তু রাস্তার মাঝপথে খবর পাই আমার বাবা মারা গেছে। খবরটি পেয়ে মনে হলো আমার পুরো পৃথিবী থমকে গিয়েছে। আমি সেখান থেকেই ব্যাক করি এয়ারপোর্টের উদ্দেশ্যে। সেদিনই ইংল্যান্ডের ফ্লাইটে উঠে পড়ি। মাথা কাজ করছিল না, ভেবেছিলাম ইংল্যান্ড গিয়ে তোকে খবর দিব, কিন্তু ইংল্যান্ড গিয়ে জানতে পারি আমার বাবা মারা যায়নি, সে দিব্যি বেঁচে আছে, হেসে খেলে থাকছে। আমি সৌম্য সন্ধ্যাদের খোঁজ পেয়েছি জানতে পেরে বাবা আমার সাথে এই গেমটা খেলেছিল। আমি ভীষণ রেগে গিয়েছিলাম বাবার উপর। কথা বাড়ছিল, এক পর্যায়ে হাতাহাতি পর্যায়ে চলে যায়, আর অ্যাক্সিডেন্টলি আমার হাতে বাবার মৃত্যু হয়, যেটা আমার কাছে টোটালি আনএক্সপেক্টেড ছিল। বাবাকে পছন্দ করতাম না, বাবা আমাকে খুব একটা ভালোবাসতো না জানতাম, কিন্তু বাবার প্রতি আমার মাঝে ভালোবাসা ছিল। আমি তাকে মারতে চাইনি। বাবাকে ওভাবে হারিয়ে আমি দিশাহারা হয়ে গিয়েছিলাম। এরপর আমাকে খুনের দায়ে জেলে নিয়ে যাওয়া হয়। বাবার জন্য খুব কাঁদছিলাম। ওদের সবাইকে এত করে বললাম আমি আমার বাবার ইচ্ছা করে মারিনি, আমাকে ছেড়ে দাও, আমি একবার বাবার লাশ দেখতে চাই, আমার এক বাংলাদেশি বন্ধুর সাথে কথা বলতে চাই। কিন্তু পুলিশগুলো শুনলো না আমার কথা, দেখতে দিল না বাবার লাশ, তোর সাথে একটা বার যোগাযোগ করতে দিল না, আমাকে জেলে পুরে দিল। সেই অন্ধকার কুঠুরিতে বসে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর চাতক পাখির ন্যায় তোর অপেক্ষা করেছি। ভেবেছিলাম তুই আমাকে খুঁজে না পেয়ে একবার ইংল্যান্ড আসবি, এখানে এসে আমার বাড়িতে আমার খোঁজ করলে ওরা সবাই তোকে বলবে আমি জেলে বন্দি, কিন্তু তুই আসিসনি এভি। ওই অন্ধকার ঘরে বসে আমি কত হাজার কণা অশ্রু বিসর্জন দিয়েছি শুধু তোর অপেক্ষায়, তার হিসেব নেই রে। এমন কোনো দিন নেই পুলিশদের জিজ্ঞেস করিনি কেউ আমার খোঁজ করতে এসেছিল নাকি, কিন্তু প্রতিদিন তাদের উত্তর
হতো কেউ আমার খোঁজ করতে আসেনি। মাঝে মাঝে বাচ্চাদের মতো হাউমাউ করে কাঁদতাম, তোর জন্য, আমার সন্ধ্যাপ্রাণের জন্য, সৌম্যর জন্য, বাবার জন্য। দেখতে দেখতে কেটে গেল পুরো 4 বছর। এরপর আমার বাবার এক বন্ধু অনেক কসরত করে আমাকে জেল থেকে ছাড়িয়ে নেয়। পুরো 4টে বছর পর সেদিন আমি মুক্ত পাখির ন্যায় উঠতে পেরেছিলাম। ছুটে এসেছিলাম বাংলাদেশে। তোর উপর খুব রাগ অভিমান ছিল, কিন্তু ভেবেছিলাম ওসব মনে রাখবো না, সব মিটিয়ে নিব। দরকার পড়লে আমি নিজেই তোর কাছে ক্ষমা চাইব, আর তারপর তোকে আমার সন্ধ্যাপ্রাণের কথা জানিয়ে আমার সন্ধ্যাপ্রাণকে বিয়ে করব। শুধু এইটুকু ভাবনা নিয়ে পাগলের মতো ছুটে এসেছিলাম বাংলাদেশে। কিন্তু জীবনের সবচেয়ে বড় ধাক্কাটা সেদিনই খেয়েছিলাম, যেদিন আমার সন্ধ্যাপ্রাণকে নিজের সবচেয়ে প্রিয় বন্ধুর বউ রূপে দেখেছিলাম। শুধু বউ নয়, শুনেছিলাম আমার সন্ধ্যাপ্রাণের পেটে আমার প্রিয় বন্ধুর ছোট্ট একটি বাচ্চা একটু একটু করে বড় হচ্ছে। দুনিয়া থমকে গিয়েছিল। এত কষ্ট কোনোদিন হয়নি। যেই সৌম্য একদিন আমাকে কথা দিয়েছিল সে বেঁচে থাকতে তার বনুকে আমি ছাড়া অন্য কারো হাতে তুলে দিবে না, সেই সৌম্য নিজের বোনকে ঠিকই আরেকজনের হাতে তুলে দিয়ে নিজেও বিয়ে করে সুখে সংসার করছিল। আর আমার সবচেয়ে প্রিয় বন্ধু এভি, যে আমার সাথে আমার সন্ধ্যাপ্রাণকে বিয়ে দেওয়ার জন্য নিজেই মরিয়াছিল, যে আমাকে দুঃখ পেতে দেখে নিয়ম করে বলতো, দেখ জ্যাক, মেয়ে মানুষদের মতো চোখ ভেজাবি না, তাও আবার একটা মেয়ের জন্য। আমি তো বলেছি আমি তোর প্রাণকে খুঁজে বের করে নিজে দাঁড়িয়ে তোদের বিয়ে দিব। এমনিতেও আমার বিয়ে করার শখ নেই, তারপরেও যদি আমাকে বিয়ে করতে হয় তবুও করব না, যতদিন না তোর প্রাণকে খুঁজে বের করে তোর সাথে মিলিয়ে দিতে পারছি। সেই এভি আমাকে দেয়া সব কথা ভুলে গিয়ে বিয়ে করে নিয়েছিল, বাচ্চার বাবাও হতে যাচ্ছিল। আর সেই মেয়েটি অন্য কেউ নয়, আমারই সন্ধ্যাপ্রাণ। কথাগুলো বলতে বলতেই জেডির 2 চোখ বেয়ে অজস্র অশ্রুকণা গড়িয়ে পড়ে। কথাগুলো বলতে বলতেই সে মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ে, 2 হাত সামনের দিকে বাড়িয়ে দিয়ে বাচ্চাদের মতো করে বলে, আমার ভালোবাসা, আমার মায়া, আমার প্রাণ, আমি আমার প্রাণকে ছাড়া বাঁচার কথা ভাবতে পারি না। তুই তো একদিন আমায় কথা দিয়েছিলি আমার প্রাণকে আমার বুকে তুই নিজ দায়িত্বে ফিরিয়ে দিবি। আজ তবে ওকে আমায় দিয়ে দে এভি, আমি কথা দিচ্ছি আমি তোর বাচ্চার গায়ে একটা ফুলের টোকাও দিব না। তুই তোর 5 বছরের ভালোবাসা ভুলতে পারছিস না, 5 বছরের মায়া কাটাতে পারছিস না, তবে আমি কিভাবে আমার 16 বছরের ভালোবাসার প্রাণকে ভুলে যাব এভি? আমার প্রাণকে আমাকে ভিক্ষা দিয়ে দে। কথাগুলো বলতে বলতে জেডি তার 2 হাতের মাঝে মুখ রেখে বাচ্চাদের মতো কেঁদে ওঠে। আকাশ একেবারে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে, শরীরটা ভেঙে আসছে মনে হচ্ছে। সারা শরীরে অসহ্য ব্যথা সাপের বিষের ন্যায় ক্রমশ ছড়িয়ে পড়ছে। চোখ দুটো টকটকে লাল, সেই টকটকে লালিত 2 চোখ বেয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ে। বারবার মাথায় বাজছে সে জ্যাকের প্রাণকে বিয়ে করেছিল, যার জন্য জ্যাক কত বালিশ ভিজিয়েছিল, কত ছটফট করেছে। এসবের সাক্ষী তো আকাশ নিজেই। সে তার প্রিয় বন্ধুর ছটফটানি সহ্য করতে না পেরে বলতো, তুই দেখে নিস জ্যাক, আমি তোর প্রাণকে খুঁজে বের না করা পর্যন্ত দম নিব না। জ্যাকের প্রাণকে সে খুঁজে তো পেয়েছিল, কিন্তু সে জ্যাককে দেওয়া কথা ভেঙে নিজেই জ্যাকের প্রাণকে বিয়ে করে নিয়েছিল। কিন্তু সে তো জানত না তার সন্ধ্যামালতী জ্যাকের প্রাণ, তার সবচেয়ে প্রিয় নারী, মায়ার নারী, ভালোবাসার নারী, তারই প্রিয় বন্ধুর মনের মানুষ। সে কি করে সহ্য করবে এসব? বন্ধুরা, কেমন লাগলো এই পর্বটি? কমেন্ট করে জানাতে ভুলো না। খুব শীঘ্রই এই গল্পের নতুন পর্ব নিয়ে হাজির হব তোমাদের মাঝে। তাই এখনও সাবস্ক্রাইব করে না থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দাও।